যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে জলবায়ুর অভিঘাত মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে রক্ষা এবং ক্ষুধা দারিদ্র্য ও শিক্ষার পেছনে ব্যয় করতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সংঘাত নয়, আলোচনায় সমস্যা সমাধানের পথ খোঁজার পরামর্শ তার। সেনাবাহিনীর একটি নতুন হেলিকপ্টার ইউনিট যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশগুলোতে শান্তি ফেরানো ও মানবিক সহায়তা দিতে 4 দশক ধরে জাতিসংঘ শান্তি মিশনে কাজ করছে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী। এখন 13টি দেশে তাদের সংখ্যা 6092 জন। সেই মিশনে বাংলাদেশ সহ অন্যান্য দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদান স্মরণে প্রতি বছরই পালন করা হয় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় সম্মাননা তুলে দেন 3 আহত শান্তিরক্ষীকে। পরে নিজ বক্তব্যে শান্তিরক্ষীরা প্রশংসার সঙ্গে দায়িত্ব পালন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন রোল মডেল। সবথেকে বেশি দাবি আসছে নারী শান্তিরক্ষীদের প্রেরণ করবার, এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিজেই আমাকে এটা বলেছেন যে আমরা যেন আরও বেশি করে নারী শান্তিরক্ষী প্রেরণ করি। বিশ্বের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ মানবজাতির কোনো কল্যাণ বয়ে আনছে না বলে আবারও স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবন মান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। পরে ভিডিও কনফারেন্সে নানা দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশের শান্তিরক্ষীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে 87 উপজেলায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। 16টি উপজেলা ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হচ্ছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। এদিকে তৃতীয় ধাপে সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা বেশি দেখা যায়। প্রথম ধাপের সকালের দিকে ভোট কেন্দ্রে উপস্থিতি কম থাকলেও তৃতীয় ধাপের ভোটের দিনে দেখা গেল কিছুটা ভিন্ন চিত্র। পছন্দের প্রার্থীকে বেছে নিতে বুধবার সকাল থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। ভোট দেওয়ার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে নারী পুরুষ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছেন ভোটাররা। ইভিএমে নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি বলেও জানান অনেকে। শত যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। মনোনীতকে আমি 3টে ভোট দেওয়ার আছে, বিধান আছে, আমি 3টে ভোট 3 জনকে দিয়ে দিলাম। এদিকে সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। এখন ভোটাররা তারা চয়েস করবে তাদের যোগ্য প্রতিনিধি হিসেবে কাকে নির্বাচিত করা যায়, সেই ব্যাপারে আমি সেদিক থেকে বিবেচনায় আমি আশা করছি যে ইনশাআল্লাহ ভোটাররা তাদের পছন্দের ব্যক্তি হিসেবে আমাকে বেছে নেবে। প্রার্থী সে একজন বিজ্ঞ লয়ার, অত্যন্ত ভালো বলে আমি জানি, কিন্তু মানুষের কাছে তত বেশি পরিচিত বলে আমি মনে করি না। মানুষ আমাকে বেছে নেবে বলে আমার বিশ্বাস। অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেন নির্বাচনী কর্মকর্তারা। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে। আমরা সবিশেষ গুরুত্ব দিয়েছি, সেই জন্য এবার নিরাপত্তার সকল ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। ফলাফল ঘোষণার পরেও যাতে করে এটা নিয়ে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না হয়, সংঘর্ষ না হয়, তার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের নির্বাচনে স্থগিত করা হয় 22টি উপজেলার ভোট গ্রহণ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে বেলা 12টা পর্যন্ত প্রায় 20% ভোট পড়েছে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এসব কথা জানান তিনি। বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। ইসি সচিব বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে ম্যানুয়ালি তথ্য নিতে হচ্ছে, কোথাও বড় ধরনের কোনো সহিংসতা নেই। এরই মধ্যে চট্টগ্রামের পটিয়ার একটি কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের কারণে ভোট স্থগিত করা হয়েছে। আর বগুড়া সদরে আইসক্রিম প্রতীক ভুল হওয়ায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদের ভোটও স্থগিত করা হয়েছে। এছাড়া ফেনী সদর উপজেলায় প্রিজাইডিং অফিসারকে অনিয়মের অভিযোগে আটক করা হয়েছে।
পরে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান, ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 20 উপজেলায় ভোট 9 জুন এবং দুটিতে হবে 5 জুন। যে প্রাপ্ত তথ্য তাতে কোনো কেন্দ্রে 16%, কোনো কেন্দ্রে 17%, কোনো কেন্দ্রে 20% এরকম ভোট কাস্ট হচ্ছে মর্মে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আর উল্লেখযোগ্য বড় ধরনের কোনো ঘটনা নির্বাচন সংশ্লিষ্ট ঘটেনি। আমাদের উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি সহকর্মী জাহিদুল বাশারের কাছে। বাশার। সাফাত এবং অর্থে আপনাদের দুজনকে ধন্যবাদ। দেখুন, ভোটের কিন্তু 6 ঘন্টা পেরিয়ে গেল, আর মাত্র 2 ঘন্টা আছে, 4টায় ভোট শেষ। এর মধ্যে 20% মতো ভোট পড়েছে। বাকি কি খবর, কোথায় আর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা, 87টি উপজেলায় ভোট হচ্ছে, সব খবর নিয়ে এই মুহূর্তে সরাসরি আমরা একটু আগারগাঁওয়ের নির্বাচন কেন্দ্রে আগে যাব। আগারগাঁওয়ের যেই নির্বাচন ভবন, যেটি কেন্দ্রীয়ভাবে যেখান থেকে সব মনিটরিং হচ্ছে, সহকর্মী পারভেজ রয়েছেন, মাহমুদুল হাসান পারভেজ, তার কাছ থেকে জানবো। মাহমুদুল হাসান, সর্বশেষ কি খবর রয়েছে? বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কোথাও আছে কিনা, ভোটের স্থগিতের কোথাও খবর রয়েছে কিনা, এবং ইসির সর্বশেষ বক্তব্য কি? দেখেন, এর আগে যে নির্বাচনগুলো ছিল, বিশেষ করে প্রথম দফা এবং দ্বিতীয় দফা, সেখানে দেখতাম যে আমরা 2 ঘন্টা পর পর নির্বাচনী কত শতাংশ আসলে ভোট পড়েছে বা কাস্টিং হচ্ছে সেটি কিন্তু আমরা জানিয়ে দিতে পারতাম। কিন্তু আজকে মোবাইল নেটওয়ার্ক সংক্রান্ত জটিলতায়, অর্থাৎ কমিশনের একটি বক্তব্য, যে কারণে তারা আপডেটটি আসলে নির্বাচনী যে অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে তারা নিতে পারছেন না এবং ম্যানুয়ালি আসলে এটিকে সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন। যে কারণে 12টার সময় যে আপডেটটি দেওয়া হয়েছিল সেটিও সঠিকভাবে বলতে পারেনি এক্সাক্ট কত শতাংশ, যদিও বলা হয়েছে যে 20%, অর্থাৎ 17 থেকে 20%-এর মতন ভোট কাস্টিং হয়েছে। এখন 2টা বাজে, এই 2টার সময়ও আসলে একটি আপডেট দেওয়ার কথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কিন্তু আসলে যেহেতু ম্যানুয়ালি হচ্ছে এবং নির্বাচন অ্যাপের মাধ্যমে হচ্ছে না, সুতরাং সেই তথ্যটি কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত নেই আসলে 2টার সময় কত শতাংশ ভোট কাস্টিং হলো। আজকে নির্বাচনে যে 87 উপজেলায় ভোট হচ্ছে, তার মধ্যে নিশ্চয় জানেন যে প্রতীক বরাদ্দ দেয়াকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছিল পুরুষ ভাইস চেয়ারম্যান পদে, সে বগুড়া সদর উপজেলায়। সেখানে সেই পদের ভোট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন, আসলে তার ভুলেই মূলত এই নির্বাচনের জটিলতা তৈরি হয়েছে। তিনি প্রতীক যে বরাদ্দ দিয়েছিলেন সেই প্রতীকটি আসলে নয়, যে কারণে আসলে সেখানে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া একটি বিষয়, সেটি হচ্ছে দিন শেষে ভোট কাস্টিং কত হতে পারে এটি আসলে ধারণা করতেই পারি যে আমরা যে প্রথম দফায় যেখানে আমরা 36% দেখেছিলাম, দ্বিতীয় দফায় 38% দেখেছিলাম, সুতরাং ধারণা করা যেতে পারে যে এই দফায়ও আসলে সেই 30-40-এর মধ্যেই ভোট কাস্টিং হতে পারে। মাহমুদুল হাসান পারভেজ, একটা বিষয় একটু জানতে চাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন। নোয়াখালীর কোম্পানিগঞ্জে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ভোট বর্জন করেছেন। অভিযোগ তারই ইমিডিয়েট বড় ভাইয়ের বিরুদ্ধে, এবং মূল অভিযোগ হচ্ছে তার এজেন্ট বের করে দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্রে অনিয়ম করে প্রভাব খাটানো হচ্ছে। ইসি কর্মকর্তারা এই বিষয়ে কোনো কথা বলেছেন কিনা বা তাদেরকে জিজ্ঞেস করার সুযোগ হয়েছে কিনা? না, এই বিষয়টি আসলে নির্বাচন কমিশনের সচিব যখন 12টার সময় 1টার সময় যখন ব্রিফ করে তখন আসলে এই বিষয়টি তিনি বলেননি। যদিও 4টার পর প্রধান নির্বাচন কমিশনার ব্রিফ করবেন তখনই হয়তো এটি বলবেন, অথবা গণমাধ্যম কর্মীদের কাছ থেকে হয়তো প্রশ্ন আসতে পারে। তবে এই নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো বক্তব্য নেই। জি, আপনি থাকুন আমাদের সাথে আরো সহকর্মীরা যুক্ত হয়েছেন নোয়াখালী এবং চট্টগ্রাম থেকে। আমরা একে একে যাবো সেখানে। শুরুতে একটু চট্টগ্রামে যেতে চাই, এরপরে নোয়াখালী আসবে। আলমগীর সবুজ রয়েছেন চট্টগ্রামের একেবারে আনোয়ারা, পটিয়া, চন্দনাইশ এবং বোয়ালখালী, 4টে উপজেলায় কিন্তু এই মুহূর্তে ভোট হচ্ছে। পটিয়াতে ব্যালট পেপার ছিনতাইয়ের একটি অভিযোগ ঘটেছে এবং আনোয়ারায় প্রতিপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বাকিটা আপনি বলবেন, আর সর্বশেষ ভোটার উপস্থিতি কেমন দেখা যাচ্ছে? সারাদিন আমরা চট্টগ্রামের আনোয়ারার ভোট কেন্দ্রের চিত্র জানিয়েছিলাম। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের পটিয়ায়, এটা পাশাপাশি উপজেলা। আপনি যেমনটা বলছিলেন, সকাল থেকে আসলে সঠিকভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু কিছুক্ষণ ভোট গ্রহণের পরে চট্টগ্রামের পটিয়ায় আসলে একটা কেন্দ্রে
ভোট ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপরে কেন্দ্রটি আপাতত আসলে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে। এবং অন্যদিকে আপনি যেমনটা বলছিলেন, চট্টগ্রামের আনোয়ারায় বেশ কয়েকটি কেন্দ্রে আসলে গোলযোগ হয়েছে। বিশেষ করে আখতারুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্র আছে, সেখানে আসলে উভয় পক্ষের মারামারিতে দুজনের মাথা ফেটে গেছে এবং আরও দুইটা কেন্দ্রে মারামারি হয়েছে এবং পাল্টা দেওয়া হয়েছে। এবং এই দুইটা কেন্দ্র কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল, পরে সেটা আবার চালু হয়েছে পুনরায়। এবং যেটা বিশেষ করে উল্লেখ করার মতো, যেটা আখতারুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সেটা হচ্ছে সাবেক ভূমিমন্ত্রী এবং বর্তমানের যে আনোয়ারের সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ওনার বাড়ি আসলে সেই কেন্দ্রে গোলযোগের কারণে দুই পক্ষের মারামারির কারণে অনেকক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল। কিন্তু কিছুক্ষণ আগে, এখন থেকে আধ ঘন্টা আগে সেখানে আবার ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং আমরা প্রিজাইডিং অফিসার সহ যাদের সাথে কথা বলেছি, বিশেষ করে এই কেন্দ্রে, আমি এখন আছি পটিয়ার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এখানে এখন আসলে সেরকম ভোটারের উপস্থিতি নেই। কিন্তু সকাল থেকে যে পরিমাণ ভোট এখানে গ্রহণ হয়েছে, প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন এখানে এই কেন্দ্রে 4800 ভোট আছে। সেখানে এখন পর্যন্ত তিনি বলেছেন 1500-এর বেশি ভোট গ্রহণ করা হয়েছে। এবং তিনি এবং যারা এখানে কেন্দ্র নিয়ে একটা বিষয় জানতে চাই, মাঠে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ, কোস্টগার্ড, মানে যারা আছে প্রশাসনকে সর্বোচ্চ কঠোর হতে বলা হচ্ছেও তাই। কিন্তু এই কেন্দ্রের ব্যালট পেপার ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলো কি করে? আমরা আসলে যারা মাঠে আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা আমাদেরকে যেটা বলেছেন, আসলে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলেছেন। তারা বলছেন সেটা দ্রুততার সাথে তারা নিয়ন্ত্রণে এনেছেন এবং যারা দোষী এটার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছি। কিন্তু আমরা আসলে বিভিন্ন জায়গায় দেখেছি যে বিজেপির আমরা টহল দেখেছি, পুলিশের উপস্থিতি দেখেছি এবং ম্যাজিস্ট্রেটকেও আমরা দেখেছি। এবং পটিয়াতে আমরা দেখেছি, এখানে চট্টগ্রামের জেলা প্রশাসক এখানে এসেছেন এই ঘটনার পরে। মোটামুটি তাদেরকে তৎপরতা দেখেছি, আর ফাঁকেও আসলে এই ধরনের ঘটনা ঘটছে। এবং পটিয়াতে এটা ছাড়া আনোয়ারা কিন্তু বেশ গোলযোগ হয়েছে অনেক কেন্দ্রে। এবং মোটামুটি যেটা বলা চলে যে আসলে আগের যে দুই ধাপের যে নির্বাচন হয়েছে, সেখানে ভোটার উপস্থিত ছিল না। কিন্তু এবার আসলে ভিন্নতা দেখতে পাচ্ছি এই তৃতীয় ধাপে বিশেষ করে আনোয়ারা আমরা অনেক ভোটারের উপস্থিতি দেখেছি। পটিয়াতে আমরা যেটা খবর পেয়েছি, এখানে সকাল থেকে ভোটারের উপস্থিতি সন্তোষজনক ছিল, যদি এই মুহূর্তে আসলে ভোটার। আলমগীর সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন তিনি। এবার আমরা সরাসরি একটু নোয়াখালীতে আসবো। সহকর্মী খালেদ রায়হান রয়েছেন। খালেদ রায়হান, এখন পর্যন্ত এখন পর্যন্ত যে 3টি ধাপের ইলেকশন হচ্ছে, তার মধ্যে ভোট বর্জনের ঘটনা কিন্তু খুব একটা নেই। কোম্পানিগঞ্জে এটি হয়েছে। এখন সর্বশেষ সেখানকার পরিস্থিতি কি? আর অন্যান্য যেগুলো, বেগমগঞ্জে নির্বাচন হচ্ছে, নোয়াখালী সদরেও নির্বাচন হচ্ছে, জানাবেন সব মিলিয়ে। দেখুন, এই যে কোম্পানিগঞ্জ, সেখানে সব মিলিয়ে 87টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে আমি প্রায় 20টি কেন্দ্রে গিয়েছি। ভোটার উপস্থিতির কথা যদি বলতে চাই, উপস্থিতি কিন্তু বেশ খানিকটা কম। আমি এখন যেই কেন্দ্রটিতে রয়েছি, এই কেন্দ্রে সব মিলিয়ে 2900 ভোটার রয়েছে, যার মধ্যে প্রিজাইডিং অফিসার আমাকে নিশ্চিত করেছেন যে সব মিলিয়ে এখন পর্যন্ত 2টা পর্যন্ত প্রায় 1400 ভোট তারা এখানে পেয়েছেন। কিন্তু আমি এখানে প্রায় 1 ঘন্টা ধরে আছি, এখানে আমি আসলে 1 ঘন্টায় তেমন ভোটার উপস্থিতি দেখতে পাইনি। আরেকটি বিষয় হচ্ছে, আপনি জানতে চেয়েছেন যে আসলে ভোট বর্জনের ঘটনা। এখানে শাহাদাত হোসেন, যিনি বেশি আলোচিত, ওবায়দুল কাদের সাহেবের যিনি ছোট ভাই, তিনি যে অভিযোগটি করেছেন, তিনি যেই কেন্দ্রের ভোটার, তিনি অভিযোগ করছেন তার ভোটটি অন্য কেউ দিয়ে ফেলেছেন। এমনটি লিখিত অভিযোগ তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখেছেন। এবং তিনি সহ আরও একজন প্রার্থী, 2জন মোট চেয়ারম্যান প্রার্থী, তারা কিন্তু ইতিমধ্যেই ভোট বর্জন করেছেন এবং তারা বেশ কিছু অভিযোগ এনেছেন প্রিজাইডিং কর্মকর্তা বা পোলিং এজেন্টকে আসলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে আমরা যে সকল কেন্দ্রে গিয়েছি, সে সকল কেন্দ্রে গিয়ে আমরা দেখেছি এবং কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা বলছেন তাদের পোলিং এজেন্টরা অনেকেই আসেইনি এবং কিছু কিছু কেন্দ্রে তারা পোলিং এজেন্ট যারা এসছেন, তারা দুপুরের পর, আর তারা কিন্তু যখন ভোট বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে তারপরই তারা কিন্তু আর সে সকল কেন্দ্রে তারা কিন্তু উপস্থিত হননি। এখন একেবারেই বলা যায় 2টার পর একেবারে লাঞ্চ টাইম, অনেকেই যারা আসেন তারা আসলে সকালে এসেছেন এবং অনেকে হয়তো। খালেদ রায়হান, প্রার্থীর যে অভিযোগ, এইটার প্রাথমিক জবাব তো জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে দেওয়ার কথা, কারণ তারাই তো ওভারঅল দেখভাল করছেন সেখানে। তারা কি বলেন? তাদের সঙ্গে যখন আমার
তাদের সঙ্গে যখন আসলে কথা হয়েছে তখন তারা জানিয়েছিলেন যে লিখিত অভিযোগটি তারা তখনও পাননি, তবে লিখিত অভিযোগ পাওয়ার পরে সেই বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। যদিও তিনি নিশ্চিত করে আমাকে রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার তিনজনই নিশ্চিত করে বলেছেন যে তারা এখন পর্যন্ত এইরকম কোনো অভিযোগের সত্যতা পাননি। একটি কেন্দ্রে তারা পেয়েছিলেন, সেই কেন্দ্রটিতে তারা সঙ্গে সঙ্গে সে ব্যবস্থা নিয়েছেন, সেই পোলিং এজেন্টকে আবার সেখানে প্রবেশ করার চেষ্টা করেছেন, ব্যবস্থা করেছেন। এরকম সুস্পষ্ট অভিযোগ যদি তারা পান এবং সেই প্রেক্ষিতে তারা ব্যবস্থা নেবেন বলে তারা বলেছেন। একটি বিষয় একটু জানিয়ে রাখি, যেই শাহাদাত হোসেন যিনি আসলে ভোট বর্জন করেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে তার যে বড় ভাই যিনি পৌরসভা মেয়র, তার যিনি দলবলের লোক বা কর্মীরা রয়েছেন তারাই মূলত এই কাণ্ডটি ঘটিয়েছে। আমরা তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনিও বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি নিশ্চিত করে বলেছেন যে তার কোনো কর্মী, তার দলীয় কোনো লোক, তারা কেউই কিন্তু আসলে এমনটি করছেন না। আর সব মিলে বলা যায় কোনো সহিংস ঘটনা এখন পর্যন্ত না ঘটলেও 2 জন চেয়ারম্যান পদপ্রার্থী এবং 1 জন ভাইস চেয়ারম্যান নারী পদপ্রার্থী তারা কিন্তু ভোট বর্জন করেছে। সহিংসতা না ঘটলেও ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বেশ কমই দেখা যাচ্ছে। জি, খালেদ রায়হান নোয়াখালী থেকে এবং চট্টগ্রাম থেকে সহকর্মী আলমগীর সবুজ ছিলেন, আপনারা জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর। আমি এখন সরাসরি প্রধান স্টুডিওতে ফিরে যাচ্ছি। ৭,৫০০-এর মতো ভোট কেন্দ্রে ভোট হচ্ছে আজকে। 2-1টি কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া মোটামুটি প্রশ্ন ছাড়াই একেবারে সুষ্ঠু ভোট হচ্ছে এখন পর্যন্ত, যেটা আমরা জানতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। সহকর্মী জাহিদুল বাশার জানাচ্ছিলেন ভোটের খবরাখবর। যাচ্ছি অন্য প্রসঙ্গে। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিদেশি সম্পদের খোঁজে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-কে চিঠি দিয়েছে দুদক। সরকারি সংস্থাটির উপপরিচালক হাফিজুর রহমান এই চিঠি পাঠান। দুদক জানায়, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে শত শত কোটি টাকা পাচার করার অভিযোগ আছে বেনজির আহমেদ ও তার পরিবারের। তবে কত টাকা কোন চ্যানেলে পাচার করেছে বা আসলেই পাচার হয়েছে কিনা তা জানতে BFIU-কে এই চিঠি দিয়েছে দুদক। আইজিপি বেনজির আহমেদকে 6 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি, আর 9 জুন তার স্ত্রী এবং মেয়েকে তলব করেছে দুদক। এরই মধ্যে তাদের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দেয় আদালত। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিমের মরদেহের খণ্ডিত অংশের খোঁজে এখনও কলকাতার কৃষ্ণমাটি এলাকার বাগঝোলা খালে তল্লাশি অভিযান চলছে। এছাড়া সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে পাওয়া মাংস DNA পরীক্ষার জন্য আজ ফরেনসিকে পাঠানো হবে। এর আগে মঙ্গলবার কলকাতা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের 56 নম্বর ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংস উদ্ধার করে ভারতীয় CID ও বাংলাদেশের ডিবি পুলিশ, যেগুলো এমপি আজিমের মরদেহের খণ্ডিত অংশ বলে ধারণা করছে পুলিশ। তবে DNA পরীক্ষার পরেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। DNA টেস্টের জন্য নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। সকালে ঝিনাইদহের কালীগঞ্জে এমপির বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। ভিসা হাতে পেলে আজ বা আগামীকাল সকালে কলকাতায় যাবেন এমপি কন্যা ডরিন। দিয়ে দেওয়ার কথা ছিল যে ওরা একটা আমাকে টেক্সট করলে আমি দেন পাসপোর্টটা রিসিভ করব। ওই টেক্সটটা এখনো পর্যন্ত আমি পাইনি, তো ওটা হয়তো আজকের মধ্যে আমি পেয়ে যাব। DNA টেস্টের যে ব্যাপারটা বললেন, এটা আমার সাথে এখনো পর্যন্ত এরকম কোনো কথা হয়নি। তবে যেটা আমরা নিউজে দেখছি যে মাংসের ব্যাপারটা দেখানো হচ্ছে, তো অবশ্যই ওটা DNA টেস্ট না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো মেনে নিতে পারবো না। অবশ্যই DNA টেস্ট করা হবে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আগামীকাল পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গত 26শে মে রাত থেকে 27শে মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন জেলার মতো উপকূলীয় জেলা পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলায় ক্ষতিগ্রস্ত 3,27,000 মানুষ। পুরোপুরি বিধ্বস্ত 235 ঘরবাড়ি আর আংশিক বিধ্বস্ত 1865 বাড়িঘর। কৃষিতে ক্ষয়ক্ষতি 26 কোটি 21 লাখ টাকার আর মৎস্য খাতে 28 কোটি 69 লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে খুলনার কয়রা উপজেলার 7টি ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙে অন্তত 20টি গ্রাম প্লাবিত। পানিবন্দী হাজারো মানুষ। তৈরি হয়েছে খাবার ও সুপেয় পানির সংকট।
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রাম এটি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামটি। পানি এখনো নামেনি। বাড়িঘরদারে যে গরিব মানুষজন প্রতি বছর যদি এবার ভাঙে তাহলে বাড়িঘরদার তৈরি করা খুবই সমস্যা, যার কারণ হলো এই এলাকার আমরা বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঁধ হয়ে যাওয়ার পরে তারপরে পানি কল দিয়ে সরে নদীতে নেমে যাবে, আর এই পানিটা হচ্ছে আপনার জোয়ারে এখন ভর্তিছে, ভাটায় আবার সরে যাবে। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে গ্রামবাসী। সবচেয়ে বেশি বিপদে নারী ও শিশুরা। নেই পর্যাপ্ত খাবার, সুপেয় পানির সংকটও তীব্র। সব জায়গায় পানির বেশি লবণাক্ত পানি, তার জন্য আমরা মিষ্টি পানি পাই না, সেজন্য পানির কষ্ট। এখানে ঘরের অর্ধেক সন্নিকুর মাটি সব ধুয়ে গিবারে ঘরের ভিতরে থাকার কোনো আশ্বারা নেই। সেই সঙ্গে তৈরি হয়েছে গবাদি পশুর খাবারের সংকট। গবাদি পশু রাখার জায়গা পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে মালিকেরা। গবাদি পশুর তো এই যখন ভেঙে গেছে তখন ওর সব বুক সমান পানি উঠে গেছে, তারপর কি করি ছাগল আস্তে আস্তে বাইর করে নিয়ে গেছি। ভেঙে যাওয়ার পর থেকে পানি জমা গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা হচ্ছে, পানিরও সমস্যা, খাওয়া দাওয়ারও সমস্যা। আর এই পর্যন্ত কেউ বানতে আসেনি এদিকে, আর কেউ দেখাশোনা করতেও আসেনি এখনো। কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভেসে গেছে শতাধিক চিংড়ির ঘের। স্থানীয়রা বলছেন দুর্বল হয়ে পড়ায় জোয়ারের সময় এখনো ভাঙছে বাঁধের কোনো কোনো অংশ। এক পাশে সুন্দরবন, আরেক পাশে জনবসতি। ঘূর্ণিঝড় রিমাল আসার পর থেকে এখানকার মানুষ পানিবন্দী। এখানে নেই পানি, রয়েছে খাবারের সংকট। গত 2 থেকে 3 দিন ধরে সরকারের পক্ষ থেকে বা জনপ্রতিনিধির পক্ষ থেকে কেউ আসেননি এখানে দেখাশোনা করতে। মোহাম্মদ ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কয়রা, খুলনা। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মেরুং ও কবাখালী ইউনিয়ন ও জেলা সদরের 30 গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা কবলিত দীঘিনালায় ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন। পাহাড়ি ঢলের বিষয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে আছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, 30টি গ্রাম সেখানে প্লাবিত হয়েছে, মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন এবং সবকিছু মিলিয়ে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেখানে হয়েছে জানাবেন। দেখুন, খাগড়াছড়িতে টানা বর্ষণের কারণে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা। সেখানে অন্তত 25টির মতো গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এর সাথে খাগড়াছড়ি জেলা সদরে আরও 5টি গ্রাম প্লাবিত হয়েছে। কিন্তু মেরুঙের যে খবরটা আমরা কিছুক্ষণ আগে নিয়েছি, ওখানে আসলে বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে কিন্তু এখানে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। কিন্তু এখানে সবচেয়ে বেশি সংকট যেটা দেখা গিয়েছে যে আসলে বিশুদ্ধ পানির সংকট, একই সাথে খাবারের সংকট কিন্তু দেখা গিয়েছে, যে কারণে আসলে সাধারণ মানুষ এখানে বলা যায় যে একটা ভালো ধরনের দুর্ভোগে পড়েছে। এবং যারা ধানের, বিশেষ করে বড় ধানের কিন্তু পুরোপুরি কাটা শেষ না হওয়ার কারণে অনেক ধানের ক্ষেত ডুবে গেছে। একই সাথে মাছের ঘের, বেশ কিছু মাছের ঘের এবং পুকুর কিন্তু তারা ডুবে গেছে বলে আমাদের বেশ কিছু মৎস্য চাষী আমাদেরকে জানিয়েছে। আজকে সকালে সেনাবাহিনীর দীঘিনালা জোলের পক্ষ থেকে যে সমস্ত এলাকাগুলোতে গতকাল রাতে পর্যন্ত যারা যে সমস্ত জায়গাগুলোতে বন্যা দুর্গত ছিল তাদের মধ্যে জরুরি খাদ্য সহায়তা সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং যে সমস্ত এলাকাগুলোতে পানিবন্দী রয়েছে সেখান থেকে দেশি বোটে করে গিয়ে কিন্তু সেখানে বন্যা দুর্গত মানুষের কাছে যে খাদ্য সহায়তা সেটা কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। এখন আসলে পানি নেমে যাওয়ার পরে আসলে বন্যার পরে যে আসলে দুর্ভোগগুলো হয় সে ধরনের দুর্ভোগের মুখোমুখি হচ্ছে সাধারণ মানুষ। এবং আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রায় 24 ঘন্টা খাগড়াছড়ির সাথে যে লংগদুর যে সড়ক যোগাযোগ, অর্থাৎ রাঙামাটির লংগদুর সাথে সারা দেশের সড়ক যোগাযোগ সেটা বন্ধ ছিল এবং এখন পর্যন্ত সেটা সেরকম অব্যাহত রয়েছে। বিশেষ করে লংগদুর সড়কের বগাপাড়া সহ বেশ কিছু এলাকায় মাটি ধসে পড়ার কারণে, পাহাড়ের যে মাটি সেটা ধসে পড়ার কারণে কিন্তু সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক বিভাগের পক্ষ থেকে যে মাটি সরানোর কাজ সেটি শুরু হয়েছে এবং মাটি সরানো শেষ হলে কিন্তু যান চলাচল আবার নতুন করে শুরু হবে। এবং একই সাথে গতকালকে যে সমস্ত পর্যটকরা সাজেকে আটকা পড়েছিল, বিশেষ করে সাজেকের ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর ভারী বৃষ্টি ও ভূমিধসে ভারতের উত্তর পূর্বাঞ্চলে 4 রাজ্যে প্রাণহানি বেড়ে 37 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। এই অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিজোরাম। এখানেই মারা গেছে 27 জন। রোববার রাতে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার পরে বিপর্যস্ত ভারতের উত্তর পূর্বাঞ্চল। 4 রাজ্যে বেড়ে চলেছে হতাহতের সংখ্যা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিজোরাম। সর্বোচ্চ প্রাণহানি হয়েছে এখানে এবং মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। এর মধ্যে রাজ্যটির আইজল জেলায় একটি পাথরের খনি ধসে 21 জনের মৃত্যু হয়। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ।
ভারী বৃষ্টি আর ঝোড়ো বাতাসে আসামে মারা গেছে 4 জন, আহত হয়েছে 18 জন। এছাড়া নাগাল্যান্ড এবং মেঘালয়ে হতাহতের ঘটনা ঘটেছে। ত্রিপুরায় হতাহতের ঘটনা না ঘটলেও ঘর ছাড়তে বাধ্য হয়েছে 7 শতাধিক বাসিন্দা। ভারী বৃষ্টির কারণে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। বৃষ্টি, দমকা বাতাস, ভূমিধস, গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ার পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বহু পরিবার। ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হয়েছে। একই সঙ্গে এই অঞ্চলের 8টি রাজ্যে সড়ক ও রেল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক ভবনগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। এক্ষেত্রে বাণিজ্যিক ভবনগুলো অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুপুরে সচিবালয়ে কারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে এই তথ্য জানান তিনি। সালমান এফ রহমান বলেন, নিয়ম নীতি মানতে দেশের 10,000 কারখানা পরিদর্শন করে প্রথম 5,000 কারখানাকে সতর্ক করা হয়েছে। তাদের মধ্যে 4টি কারখানাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি 5,000 কারখানাকেও সতর্ক করা হবে। তিনি বলেন, পর্যায়ক্রমে আরও কারখানা পরিদর্শন করা হবে। তবে এখন থেকে নতুন কারখানাগুলো ডিসি কমিটির পরিবর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাবতীয় অনুমতি, তদারকি, দেখভাল করবে। বিল্ডিং কোড বাস্তবায়নে গণপূর্ত মন্ত্রণালয় আরও সচেষ্ট হতে হবে। রাজধানীর পার্কিংয়ের জায়গাগুলো শুধু পার্কিংয়ের জন্যই সংরক্ষণ করতে হবে বলেও জানান সালমান এফ রহমান। আমরা 16টা জেলা যেখানে শ্রমগণ যেগুলি এলাকা আছে, এই 16টা যেখানে আপনার কলকারখানার সংখ্যাটা বেশি, সেগুলি আমরা কিন্তু পরিদর্শন করবো। ওটা হলো 3rd ফেজে আমরা কন্টিনিউ। তো সে কাজটা যেটা ছিল সেটা আমাদের চলমান আছে, ওটা চলতে থাকবে। বিডা একটা উদ্যোগ নিয়েছে ওয়ান স্টপ সার্ভিসে, সেখানে আমাদের এই প্ল্যানিং, ফায়ার সার্ভিস, এগুলিও কিন্তু ওই সার্ভিসেস গুলি ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে যোগ করা হচ্ছে, সে কাজটাও থাকবে। প্রায় 2 কেজি স্বর্ণসহ সৌদি এয়ারলাইন্সের এক নারী ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কর্তৃপক্ষ জানায়, বৈরী আবহাওয়ার কারণে রিয়াদ থেকে আগত SV 804 ফ্লাইটটি ভারতের হায়দ্রাবাদে অবতরণ করে। পরে রাত 10টার দিকে সেটি ঢাকায় ফেরত আসে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালায় APBN, শুল্ক গোয়েন্দা ও NSI। কাস্টমস গ্রিন চ্যানেলে তল্লাশি করা হয় ক্রু রোকেয়া খাতুনকে। এ সময় তার কাছ থেকে 11টি স্বর্ণের বার, 8টি স্বর্ণের চুড়ি ও একটি চেইন পাওয়া যায়, যার ওজন 1968 গ্রাম। পরে রোকেয়া খাতুনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। বৈরী আবহাওয়া এবং ভারী বৃষ্টিতে রাজশাহীতে গাছেই নষ্ট হয়ে যাচ্ছে লিচু। গাছে আকার ধারণ করার পাশাপাশি ফেটে যাচ্ছে সুস্বাদু ফলটি। এছাড়া ঝরে পড়ছে ফজলি, লক্ষণভোগ ও আশিনা জাতের আম। এই অবস্থায় পরিপক্ক ফল দ্রুত বাজারজাতের পরামর্শ কৃষি বিভাগের। জ্যৈষ্ঠ শুরুতে রাজশাহীর বাজারে উঠতে শুরু করে দেশি জাতের লিচু। নামানোর অপেক্ষায় ছিল পুরবী, চায়না, বেদানা সহ বেশ কিছু জাত। এরই মধ্যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে লণ্ডভণ্ড চাষিদের স্বপ্ন। এবার মুকুল ভালো আসলেও তীব্র তাপপ্রবাহ, এরপর ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছেই নষ্ট হচ্ছে লিচু। এ অবস্থায় লোকসানের শঙ্কায় রয়েছেন বাগান মালিকরা। গাছে ফল ছিল, কিন্তু বর্তমানে তাপদহে লিচু একবারে পুড়ে গেছে এবং ঝড়ে অনেক সব পড়ে গেছে। নিচে তো ধরেন যে ওরা পুড়া বাদ হয়ে গেছে, তো নিচে ধরেন যে আর করার কিছু না, এগুলো ফেলে দিতে হবে। নিচে 70-80 হাজার টাকা খরচ করেছি, সেই টাকাটাও আমরা পাবো না, এবং যেটা আছে গাছে সেটাও এখন ফেটে চলে যাবে রোদের তাপে। লিচুর পাশাপাশি ঝরে পড়ছে গাছের আম। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি এড়ানোর সুযোগ নেই উল্লেখ করে পরিপক্ক ফল দ্রুত বাজারজাতের পরামর্শ কৃষি বিভাগের। আমাদের কৃষকদের কাছে যে পরামর্শ হচ্ছে সেটা হলো যে আপনারা দ্রুত হারভেস্ট করবেন, হারভেস্ট করে বাজারে এটা বাজারজাত করতে হবে, এটা বিক্রি করা। তাছাড়া অন্যভাবে এটা রিকভারি, দাগটা কালো দাগ বা রিকভারি করা সম্ভব না। এবার রাজশাহীতে 30,800 টন লিচুর উৎপাদন লক্ষ্য এবং আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,315 টন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।
আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।